আমার সঙ্গে রয়েছেন, আমি আগেও বলেছি, খুব পরিচিত মুখ, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কুণাল সরকার। আপনাকে বিশ্ব বাংলা সংবাদে অভিনন্দন, নতুন বছরের শুভেচ্ছা। আমাদের দর্শকদেরও নতুন বছরের শুভেচ্ছা। গত কয়েক বছর ধরে আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা আশা করব যে এই বছর থেকে অন্তত আবার যেন আগের জীবনধারা ফিরে আসে, কিন্তু সেটা আসছে না ডাক্তারবাবু, সেটা আসছে না। আমরা দেখছি ঠিক এই নভেম্বর ডিসেম্বর থেকে গত 3 বছর 2 বছর ধরে আবার শুরু হয়েছে কোভিড-19, আবার ওমিক্রন। মানে কতটা, মানে এরমভাবে আর কতদিন চলবে, কি বলবেন? আপনার চিকিৎসা শাস্ত্র কি বলছেন? দেখো, প্রথমত বিশ্ব বাংলা সংবাদ, আমাদের সমস্ত দর্শকরা, তাদের পরিবারের প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা। আর এইটুকু বলে আমরা যেন মনে করে নতুন বছরটা শুরু করি যে আমরা সবাই, আমরা ডাক্তার হই, আমরা শিক্ষক হই, আমরা জীবন জীবিকায় যেখানেই থাকি না কেন, আমরা আমরা আমাদের মায়েদের মতো, আমাদের মা বউদের মতো আপনারা গৃহবধূ হন, ছাত্রছাত্রী হন, প্রত্যেককেই নিজের মতো করে সেই নভেম্বর ডিসেম্বর 2019 থেকে যে একটা ঝোড়ো আবহাওয়া তৈরি হয়েছে, একবার ঝড় ওঠে একবার কমে, একবার ঝড় ওঠে একবার কমে, এবং আপনারা সবাই আমরা তার সঙ্গে খাপ খাইয়ে মানিয়ে নিয়ে যুদ্ধ করে আমরা চলছি। এবং এই রাস্তায় চলতে চলতে আমরা আমাদের অনেক কাছের লোক, প্রিয়জন, তাদেরও আমরা হারিয়েছি। সুতরাং এই যে যুদ্ধটা, যে 2.5 বছরের মাথায় যুদ্ধটা গিয়ে এখন ঠেকেছে, এই যুদ্ধতে হতাহতের সংখ্যাও নেহাত কম নয়। তবে দেখুন, ব্যাপারটা কি জানেন, সোমনাথ আমাদের যে প্রশ্নটা জিজ্ঞেস করলো যে ঠিক কবে, কি ব্যাপার, যে কোনো ঐতিহাসিক ঘটনা যখন একবার শুরু হয় পৃথিবীর এতে, সেটা পলিটিক্যাল হোক, মেডিকেল হোক, পাবলিক হেলথ নিয়ে হোক, তার আগাম পঞ্জিকা কারো হাত থেকে পাওয়া যায়। অভিশপ্ত ইতিহাস কিন্তু। অভিশপ্ত, ধরুন আমরা কি নেহেরু গান্ধীর ওপরে কেটে টাইম টেবিল দিতে পেরেছিলাম? ব্রিটিশ গভর্নমেন্টকে টাইম টেবিল দিতে পেরেছিলাম যে তোমরা ভাই নির্বিবাদে আমাদের দেশ থেকে 6 মাস 1 বছরে চম্পট দেবে? তারা চেয়েছিল আমার দেশ থেকে 6 মাস 1 বছরে চম্পট দিতে। সেই রক্তাক্ত ইতিহাস 4-5 বছর ধরে চলল। প্রায় কয়েক লক্ষ মানুষের জীবন জীবিকা যেখানে থাকতো তাদের উৎপাটিত করে সেই পদ্ধতিটা শেষ হলো। যেমন ধরুন, আমরা চিন্তা করি বিশ্বযুদ্ধের কথা। তো বিশ্বযুদ্ধের আগে কেউ হিটলারের পিঠ চাপড়ে বলতে পেরেছিল ঠিক আছে তুমি যুদ্ধ করবে, তো তুমি অনেক দেশ টেস নেওয়ার কথা ভাবছো, তুমি ভাই যা করবে বছরখানেকে করে ফেলো, তুমি এর বেশি গড়িও না? তা তো হয়নি। জিনিসটা করাতে করাতে সেও 3.5-4 বছরের মাথায় গিয়ে ঠেকেছিল। সিমিলারলি আমরা কেবল পলিটিক্যাল ইভেন্ট নয়, আমরা যখন জনস্বাস্থ্যের বা পাবলিক হেলথ, এই যে প্যান্ডেমিক অতিমারির কথাগুলো ভাবি, এই যে আগের অতিমারিটাও তফাৎ কী ছিল, যে আজ থেকে 100 বছর আগেকার অতিমারি হবার সময় আমরা মোটামুটি ক্ষীণভাবে জানতাম যে একটা ভাইরাস কি। কেউ কখনো, আর 1918-19 সময় কেউ একটা ভাইরাসের স্ট্রাকচার অব্দি চোখে দেখেনি। তারও প্রায় 15-17 বছর পরে গিয়ে প্রথম ইলেকট্রন মাইক্রোস্কোপ হলো। আর তখন থেকে আমাদের তফাৎটা কি হলো, যে আমরা জিনিসটাকে সময়ের হিসেবে কিন্তু সংক্ষিপ্ত করতে পারিনি। বুঝতেই পারছো, একের পর এক সেই চেহারা পাল্টাচ্ছে, করছে, চলে আসছে। কিন্তু আমরা যেটাকে কমাতে পেরেছি, যে আগের বার এই 2.5-3 বছরের ধাক্কা খেতে খেতে কি হয়েছিল, আমরা চোখ খুলে দেখলাম পৃথিবীর প্রায় 20% জনসংখ্যা শেষ হয়ে গেছে, ফিনিশড। এখনো আমরা পৃথিবীতে যেখানে প্রায় 800 কোটি মানুষ বাস করে, এই 800 কোটি মানুষের বসবাসকারী পৃথিবীর মধ্যে আমরা তার একটা অত্যন্ত ক্ষুদ্র অংশের মর্টালিটি হয়েছে। প্রচুর মানুষ মারা গেছে। ভারতবর্ষে ধরো মর্টালিটি 5 লক্ষের ওপরে, পৃথিবীতে আবার 15-20 লাখ মর্টালিটিতে যাচ্ছে। কিন্তু আমরা কিছুটা চিকিৎসা করে লাইফটাকে প্রিজার্ভ করতে পেরেছি। আর এই যে সে বারবার আমাদের একেবারে ধাক্কা দিয়ে বাড়ি ভেঙে দেওয়ার চেষ্টা করছে, সেই ধাক্কাটাকে আমরা ভ্যাকসিন বা অন্যান্য ট্রিটমেন্ট দিয়ে এই ড্যামেজটাকে কিছুটা কমাতে পারছি। আর এই যে বারবার ও ধাক্কা দিচ্ছে আর আমরাও যে প্রতিরোধ করছি,
তাতে আমাদের ধারণা হলো এইবার হয়তো সে বুঝতে পারবে যে বারবার এই দেয়ালে লাথি মেরে আর খুব একটা লাভ হচ্ছে না। সেও মোটামুটি মাথা গুঁজে একটা যে হুঙ্কার দিচ্ছে, সেই যে বারবার তার একটা হুঙ্কার শোনা যাচ্ছে, এই হুঙ্কার থেকে সে মোটামুটি একটা চুপচাপ মতো একটা আর একটা অসুখের মতো, যেটাকে আমরা এন্ডেমিসিটি বলি, যে মোস্ট প্রবাবলি আমাদের সবাই যা ধারণা যে এইবার যে সে আমাদের খানিকটা জ্বালাতন করতে আসছে, নিশ্চয়ই সে আমাদের জ্বালাতন করবে, 1-1.5 মাস জ্বালাতন করবে। অ্যাট দি এন্ড অফ দ্যাট পিরিয়ড সে হয়তো একটা, এটাকে নেমিসিটি বলে, সে উবে যাবে না, সে পালিয়ে যাবে না, সে গা ঢাকা দিয়ে আর একটা অসুখ হয়ে থাকবে। মধ্যে মধ্যে যে বেচারার ভাগ্যটা ভালো নয়, তাকে হয়তো একটু আরেক রকমের চেস্ট ইনফেকশন করে সে উস্কে দেবে। একেবারে ডাক্তারবাবু যেটা বলছেন, দেখুন করোনা 2019-এর মার্চ মাস থেকে আমরা আরও করোনার সঙ্গে বেশি পরিচিত হয়েছি। চীন থেকে এখনো বিষয়টি নিয়ে বিতর্ক থাকলেও মোটামুটি চীন থেকে তার উত্থান, কোনো বিতর্ক নেই, চীন মানতে চায় না। তো সেই জায়গা থেকে ডাক্তারবাবুরা, ডাক্তার কুণাল সরকার থেকে শুরু করে আরও যারা চিকিৎসক রয়েছেন, যারা করোনা যোদ্ধা, তারা কিন্তু যে বিষয়গুলো বলে আসছে, এবং এখন মানুষ কিন্তু বুঝে গেছে যে আমাকে মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, এইগুলো বাড়লে এইগুলো নিয়ে ডাক্তারবাবুর কাছে আমি নতুন প্রশ্ন করব না, কারণ এগুলো মানে এখন অবান্তর আর কি, সবাই সব জানে। কিন্তু আমি ডাক্তারবাবুকে যে প্রশ্নটা আমি রাখবো, সেটা হলো, আপনি বললেন যে আসছে প্রথমে কোভিড-19, তারপরে কোভিড-19-এর পরে না, আমাদের ব্যাপারটা কি, আমাদের পুরো ব্যাপারটা হচ্ছে একটা ফ্যামিলি। এই আমরা বলি করোনা ভাইরাস একটা বিরাট, ধরে নাও আমাদের সেই উত্তর কলকাতার জয়েন্ট ফ্যামিলি, একটা বিরাট জয়েন্ট ফ্যামিলি, তার মধ্যে অনেক লোকজন আছে। আমাদের কি করোনা ভাইরাস আগে ছিল না? প্রচুর ছিল। আমাদের যে মাঝে মধ্যেই ফ্যাঁচে জ্বর হতো, ইনফ্লুয়েঞ্জা হতো, চোখ দিয়ে নাক দিয়ে জল বেরোতো, দ্যাট ইজ অলসো অ্যান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সেটাও একটা RNA ভাইরাস। এবার আমরা কি দেখেছিলাম, আমরা 2019-এ গিয়ে দেখলাম যে আরে এই লোকটা তো একটু অদ্ভুত ব্যবহার করছে, এ আমাদের ইনফ্লুয়েঞ্জার সঙ্গে সঙ্গে লোকের বেশ কিছু মানুষের লাংসগুলোকে একেবারে ঝরঝরে করে দিচ্ছে, একেবারে বিকল করে দিচ্ছে, যেন সে লাংসের মধ্যে ঢুকে একটা বোমা ফাটিয়ে দিল কয়েকটা লোকের, যেটা নিউমোনিয়া কিছুটা। হ্যাঁ, এইটা কি করে হলো? এরকম তো আমরা ইনফ্লুয়েঞ্জায় দেখিনি। প্রতিবার আমরা এর একটা একটা অদ্ভুত ব্যবহার দেখছি, দেখে আমরা ব্যাক ক্যালকুলেট করছি। তাহলে 2019-এর এই যে নভেম্বর ডিসেম্বর থেকে উহানে হলো যে এ আবার কিরকম ইনফ্লুয়েঞ্জা, এ প্রথমে শুরু হচ্ছে ভাইরালের মতো, তারপর যেন মনে হচ্ছে ডাইনামাইট দিয়ে লাংসটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তখন আমরা গিয়ে নানান রকম হিসেব নিকেশ করে বললাম, আচ্ছা এটা SARS-CoV-2, এর প্রচুর এই স্ট্রাকচার আছে, আছে, আমরা একটা গতে করলাম। সেই উহান ভাইরাস কিছুদিন চললো। আর এগুলো কি, এগুলো হচ্ছে সেই একটা ফটোকপিয়ারের মধ্যে প্রচুর কাগজ দেওয়ার মতো, আমরা দিয়ে দিলাম। বড় বড় ইউনিভার্সিটিতে অফিসে দেখবেন কয়েকশো কাগজ ফটোকপিয়ারে দিলে মাঝে মধ্যে দু একটা একটু ডিফারেন্ট হবেই। এই যে বারবার এ নিজেকে রেপ্লিকেট করতে করতে এ নিজের স্ট্রাকচারটা পাল্টে ফেলে। একবার পাল্টালো, তাকে আমরা অ্যালফা বললাম, যেটা কোথায় ধরা গেল? ইংল্যান্ডে ধরা গেল। একবার পাল্টে গেল, এবং বাই দ্য টাইম ভারতবর্ষে সে এলো, ভারতবর্ষে যখন প্রথম সে আছড়ে পড়লো, সেই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবরের সময়, আমাদের 2020-র কথা আমরা বলছি, তখন কিন্তু সে আর অরিজিনাল উহান নেই, তখন সে ওই অ্যালফা যা ইংল্যান্ডে হয়েছিল সেটা ফার্স্ট ধাক্কা মারল, মাস দুয়েক ভোগালো, কমে গিয়ে আমরা ভাবলাম আপদ গেছে। ইতিমধ্যে সে চুপচাপ কি করলো, সে আমার দেশের মধ্যেই গা ঢাকা দিয়ে বসে মহারাষ্ট্রতে সে তখন তার গুটি সাজাতে শুরু করে সে আবার নিজেকে খানিকটা চেঞ্জ করে দিল। আমরা পরবর্তীকালে তাকে বললাম ডেল্টা, এবং এখনো অবধি তার যা যা চেহারা আমরা দেখেছি, সেই বিষ্ণুর 10 অবতারের মতো বা কৃষ্ণের 100 নামের মতো সবচাইতে ভয়ঙ্কর রূপ ছিল সেই ডেল্টা। যে ডেল্টা মুহূর্তের মধ্যে, আমাদের একটা জিনিস বুঝতে হবে যে একটা যদি 120 ভোল্ট থাকে আর একটা যদি 240 ভোল্ট থাকে, হায়ার ভোল্টেজ যে ইনফেকশনটা, সেটা একে অপরকে ডমিনেট করতে থাকে। যে পাড়ায় কেউ একজন এলো, যে একজন বেশ বড় সড়ো গোছের
একজনের দলে 5 জন লোক আছে, আরেকজন 50 জন লোক নিয়ে এলো। যে 50টা লোক নিয়ে এলো সে তাড়াতাড়ি পাড়াটা দখল করে ফেললো। এও সেরকম করে, যার ক্ষমতা বেশি, তাড়াতাড়ি ইনফেক্ট করতে পারে, তাড়াতাড়ি ঝামেলা পাকায়, সে টোটালি ব্যাপারটাকে টেক ওভার করে নেয়। তখন ডেল্টা শুধু ভারতবর্ষ না, সারা পৃথিবী টেক ওভার করে নেয়। এবার ডেল্টাতে প্রচুর আমাদের জ্বালালো। হাইয়েস্ট মর্টালিটি সারা পৃথিবীতে হয়েছে ডেল্টার থেকে। অ্যাট দ্য এন্ড অফ ডেল্টা, যেটা তুমি বলছো সো কারেক্টলি, যে আমরা যখন ভাবলাম বাবা ঝুট ঝামেলা কম হলো, আমরা ভ্যাকসিনও হয়ে গেল, হ্যাঁ ভ্যাকসিনও হয়ে গেল, জানুয়ারি থেকে ভ্যাকসিন শুরু হলো, যে আমরা খানিকটা নিরাপদ। ইতিমধ্যে এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং আমাদের বোঝার, আমরা ডেল্টাকে দেখেছিলাম। আমি একটা সেকেন্ড একটু, আমি আমার ক্যামেরা পার্সন দেবস্মিতকে বলবো, আমাদের কি কমেন্ট সেকশনটা চালু আছে? কমেন্ট সেকশন চালু, আমাদের দর্শকদের জন্য বলবো, ডাক্তারবাবু বলছেন, বোঝাচ্ছেন, এবং আমরা দেখেছি আমাদের মধ্যে একটা সাইকোলজি কাজ করে, ডাক্তারবাবু ব্যাখ্যা দিচ্ছেন। আমি একটু আমাদের দর্শকদের জন্য বলি, আমাদের মধ্যে একটা সাইকোলজি কাজ করে। আমাদের যে ধরনেরই শরীর খারাপ হোক না কেন, আমরা যখনই দেখতে পাচ্ছি, আমরা চিকিৎসকদের কাছে যাচ্ছি, আমরা সাইকোলজিক্যালি কিছুটা যেন সুস্থ বোধ করছি, ভিতর থেকে হয়তো সুস্থ বোধ করছি। না, আপনারা সবাই ঠিক আছেন, আপনারা কেউ অসুস্থ নন, সবাই ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ডাক্তার কুণাল সরকার জানেন তিনি কতটা ব্যস্ত থাকেন এবং তিনি কোন ধরনের সংস্থার সঙ্গে যুক্ত, সেখানে তাকে সহজে পাওয়া যায় না। এই ইন্টারভিউ চলাকালীন যদি আপনারা মনে করেন, আমাদের কমেন্ট সেকশনে না আপনারা বলুন, আপনারা আপনাদের প্রশ্ন জানান, এবং পরবর্তীকালেও যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিল ফ্রি। কারণ আমরা সবাই মানসিকভাবেও তো আমরা খুব একটা স্ফূর্তিতে এখন নেই। তো সোমনাথ, যে কথাটা বলছিলাম, যে যেভাবে ডেল্টাকে খুঁজে পাওয়া গেছিল, আর যেভাবেই আমাদের লেটেস্ট সেই যৌথ পরিবারের মধ্যে আমরা দেখলাম যে আর এক ছোট ভাইয়ের কথা আমরা হয়তো জানতাম না, সেই ছোট ভাই অমিক্রন নিজেকে প্রকাশ করলো এই বছর, এই জাস্ট এই বছর না, এখন গত বছর, এই 2021-এর নভেম্বর নাগাদ। সেটা কিন্তু গল্পটা একেবারে উল্টো। কারণ সাউথ আফ্রিকার ডাক্তাররা দেখলো যে তারা অনেক পেশেন্ট দেখতে শুরু করেছে যারা খুব মাইল্ড ইনফ্লুয়েঞ্জিয়া টাইপ নিয়ে আসছে, একটু গায়ে জ্বর হলো কি হলো না, গলা খচখচ করলো, গা ব্যথা করলো, এবং তারা পিওরলি বেসড অন সাইন্টিফিক কিউরিওসিটি, কৌতূহল হলো, আর এটা কিরম ব্যাপার, আমরা তো এতদিন এসব ডেল্টা টেল্টা দেখছিলাম, নিউমোনিয়া দেখছিলাম, এই সমস্ত মিনমিনে ব্যাপারটা কোত্থেকে এলো। তখন তারা সেটাকে আবার সমস্ত স্টাডি ফাডি করলেন, করে তারা তখন বললেন যে আরে এটা তো দেখতে খানিকটা কোভিডের মতোই, খালি অনেকটা নিজেকে চেঞ্জ করে নিয়েছে। সেখান থেকে অমিক্রন, এবার অমিক্রনের ইম্পর্টেন্সটা হলো যে অমিক্রন 4 সংখ্যাটা মাথায় রাখবেন অমিক্রনকে বুঝতে গেলে। অমিক্রন আমাদের লাস্ট কে ছিল ডেল্টা। ডেল্টার তুলনায় সে কি করছে, সে লাফানোর ক্ষমতা তার 4 গুণ বেশি, তার ইনফেক্টিভিটি 4 গুণ, 4 গুণ বেশি সে ইনফেক্ট করতে পারে। আর 4টা কেন ইম্পর্টেন্ট, এবার যত লোককে সে ইনফেক্ট করছে খারাপভাবে, অক্সিজেন লাগছে, নিউমোনিয়া হয়ে গেছে, হাসপাতালে যেতে হচ্ছে, এই যে একটা বিচ্ছিরি কাণ্ড হতো ডেল্টাতে, তার তুলনায় অমিক্রনের সেই কামড়ানোর ক্ষমতাটা 1/4, স্প্রেড করার ক্ষমতাটা 4 গুণ, আর একেবারে কামড়ানো মানে সে একদম, সে লেজের ঝাপটা দিয়ে চলে গেল সেটা অন্য জিনিস, কিন্তু একেবারে কামড়ে বসলো আমাদের মধ্যে, তার ক্ষমতাটা 1/4। তো ওই জন্যে বলছি দ্য ফ্যাক্টর অফ 4 ইজ ইম্পর্টেন্ট। সে চট 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 করে এদিক ওদিকে, মানে সংক্রমণটা বেশি কিন্তু মানে ভয়ঙ্কর বা তার কামড়টা কম, ইট ইজ অ্যাবাউট 1/4। সুতরাং 4 টাইমস ট্রান্সমিসিবিলিটি, 1/4 হচ্ছে তার সিরিয়াস ডিজিজের যে টেন্ডেন্সি টু কজ সিরিয়াস ডিজিজ। এবার অনেকে বলছেন, একদম সঠিক প্রশ্ন, সবই তো বুঝলাম, আমরা যে এত ভ্যাকসিন নিলাম, নিলাম, তাতে কেন আমরা এই ওমিক্রন এটসেট্রা এদের আমরা আটকাতে পারলাম না? আপনাদের সবাই প্রশ্ন, সবাই সন্দেহ, সবাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যে কেউ কেউ খানিকটা বিরক্ত যে হলোটা কি আমাদের ভ্যাকসিনে, অ্যাবসলিউটলি কারেক্ট। কেন আমরা পারলাম না? আমরা এটাকে
এই প্রথম বেড়াতে আমরা আটকাতে পারলাম না, কারণ এটা এতটাই নিজেকে, যেরকম ওই টেররিস্টরা যেরকম ছদ্মবেশে একটা দেশে ঢোকে, ঠিক সেই রকম এতটাই বেশ বদল করেছে যে প্রিভেনশন অফ ইনফেকশন স্টেজে আমাদের ইমিউনিটি ধোঁকা খেয়ে যাচ্ছে, একে আটকাতে পারছে না। কিন্তু যেখানে সে ধোঁকা খাচ্ছে না ভ্যাকসিনটা, এই যে আপনাকে ফ্যাক্টর অফ 4 বললাম, যে 4 গুণ সে বেশি ছড়িয়ে পড়া সত্ত্বেও তার কামড়াবার ক্ষমতা 1/4। কি কারণে 1/4? ওয়ান অফ দ্য রিজনস ইজ ভ্যাকসিনেশন। ডাক্তারবাবু একদম আমরা যেটা বলেছিলাম, আমি একটু অল্প সময় নেবো আপনার কাছে, যে সরাসরি ইন্টারাকশন করতে চাইছেন দর্শকরা। আমরা বলেছিলাম আমাদের দর্শকদের এখনও বলছি, আপনাদের কিছু প্রশ্ন থাকলে খুব অল্প সময়ের এই অনুষ্ঠান, ডাক্তারবাবু ব্যস্ত, তার মাঝেই কিন্তু আপনারা প্রশ্ন করেছেন, আরও করতে পারেন। 3জন প্রশ্ন করেছেন। অর্ঘ্য রায়চৌধুরী আপনাকে প্রশ্ন করছেন, ডাক্তারবাবু মাস্ক স্যানিটাইজার ছাড়া আর কি সাবধানতা অবলম্বন করতে হবে? আমি পরপর শুধু 3টে পড়ে দিচ্ছি। অর্ঘ্য নমস্কার, আমি একটা বলে দিই। দেখুন, আমরা সোজা সাপটা কথা বলি এখন। সোজা সাপটা কথায় আপনারা সবাই জেনে গেছেন। প্রথমত হচ্ছে যে নিজেদের পরিচ্ছন্ন রাখাটা খুব ভালো, সব অসুখের পরিপ্রেক্ষিতে ভালো, স্পেসিফিক্যালি করোনার পরিপ্রেক্ষিতে স্যানিটাইজারের রোলটা একটু লিমিটেড। হ্যাঁ, আমরা আগের বার যে খালি বাড়ি ধুতাম, গাড়ি ধুতাম, টেবিল ধুতাম, পরিষ্কার করছি কেন? যে নন লিভিং সারফেসে করোনা জমে আছে বলে হরে ধরে দেখা গেছে সেটা হয় না। কারণ আমরা অনেক সময় কি করেছি, এই যে আমি তোমাকে একটা কথা বলি, তুমি এখন হাসপাতালে ঘুরে বেড়ালে দেখতে পাবে, আগে তুমি দেখতে প্রায় 1 in 2 লোকেরা সেই মোটা আমরা করেছি পিপি পরে থপ করে ঘুরে বেড়াচ্ছি এটসেট্রা, একজন আরেকজনকে দেখে ভয় পাচ্ছে। পিপির অ্যাকচুয়ালি কোনো দরকার ছিল না, কারণ পিপিই এটসেট্রা হ্যাবিটগুলো এসেছিল ইবোলার থেকে। আর ইবোলার করোনার তফাৎটা হচ্ছে, ইবোলা ওয়াজ কন্ট্যাক্ট ভাইরাস, কন্ট্যাক্টে আসতো, তুমি আমাকে ছুলে সেখানে আসতো। এটা হচ্ছে রেসপিরেটরি ভাইরাস। এর বুঝে নিন, এর 99.9% স্প্রেড ইজ থ্রু দি এয়ারওয়েজ। যার জন্যই কি ওই ডক্টরস ক্লিনিকের এতজন একসাথে হলেন, সরাসরি মুখে দেখতে হবে। হ্যাঁ, সুতরাং এইটি হচ্ছে এখনকার সোজা সাপটার কথা। পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, মাঝে স্যানিটাইজার ইউজ করুন। মেন কথা হলো মাস্কিং। পাবলিক ট্রান্সপোর্ট, এই যে আমাকে আপনাকে কাজকর্ম করতে গেলে কাউকে অবধারিতভাবে কখনো পাবলিক ট্রান্সপোর্টে যেতে হচ্ছে, কখনো আমাদের একটা ঘরে বসে মিটিং করতে হচ্ছে 1 ঘন্টা। এই টাইপ অফ পরিস্থিতিতে ইফ পসিবল ডাবল মাস্কিং। আর যেটা আপনার পক্ষে অ্যাভয়েডেবল, সব কিছু অ্যাভয়েডেবল নয়, যেটা আমার পক্ষে অ্যাভয়েডেবল, এই কেবল খানিকটা হুল্লোড় করার জন্যে বা গাঁজাবার জন্যে বা করার জন্যে, অ্যাভয়েড ক্রাউডস ইন আ ক্লোজড স্পেস। বুঝতে পেরেছি। দুটো জিনিস ইম্পর্টেন্ট, ক্রাউডটা ইম্পর্টেন্ট, ক্লোজ স্পেসটা ইম্পর্টেন্ট। আপনি আজকে শনিবার, কাল রবিবার, ইফ ইউ আর কনফিডেন্ট যে আপনার চেনা পরিচিত 5-6 জনের সত্যি ঠিকঠাক আছে, খুব একটা ঝামেলা নেই, তাদের নিয়ে গল্প টল্প করতে হয়, বাড়ির ছাদে যান, সামনে একটা লনে যান, ওপেন জায়গায় গিয়ে কথাবার্তা বলুন। যেমনি আপনি ওপেন স্পেসে আসি, আমাদের ফিয়ার অফ ট্রান্সমিশন কামস ডাউন। কিন্তু সেই ওপেন স্পেসে আপনি যদি সেই 25শে ডিসেম্বরের মতো কয়েক লক্ষ লোককে নিয়ে আসেন, সেটা অতীব মারাত্মক। কেন? তখন ওই লোকগুলো ওখানে এরোসল জেনারেট করে, যেটা মাস্ক আটকাতে পারে না। তাহলে ক্রাউড মিনিমাইজ করুন। যেখানে আমাদের কিছু লোককে একটা সময় থাকতে হবে, সেটা ওপেন স্পেস হতে পারলে ভালো। ট্রাই টু কমিউনিকেট ইন ওপেন স্পেস। আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে সাধারণত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে এটা স্প্রেড বেশি করছে, মানে এটার সঙ্গে কি ঠান্ডার কোনো ব্যাপার আছে? কোনো কারণ এগুলো আমরা হয়ে গেছে প্রথম থেকে সবাই ভেবেছিল, শুধু আমি ভেবেছিলাম, তুমি ভেবেছিলে, সবাই ভেবেছিল। একবার ভেবেছিল প্রচন্ড গরমে আটকাবে, হয়নি। একবার মনে হয়েছিল আরে রাশিয়ায় খুব ঠান্ডা, রাশিয়ায় শীতকালে কাঁপিয়ে দিয়েছে রাশিয়াকে, হয়নি। সো ওয়েদার অর ক্লাইম্যাটিক, কারণ দেখো RNA-টা অ্যাকচুয়ালি স্পিকিং ইট ক্যান মাল্টিপ্লাই, বাট ইট ইজ অ্যাকচুয়ালি আ নন লিভিং থিং।
আচ্ছা। এবং এটা আমার শরীরের মধ্যে, তোমার শরীরের মধ্যে যদি কিছু থাকে, আমার শরীরে ঢোকে, তাকে আমার সিস্টেমে পট করে ঢুকে পড়তে হবে ইন আ ফিউ আওয়ার্স, তা না হলে সেটা আর ভায়াবল থাকবে না। তো যাই হোক, সেই ক্লাইম্যাটিক কন্ডিশনগুলো সেইভাবে ফুলফিল হয়। ডাক্তারবাবু, আরেকজন প্রশ্ন করেছেন, সুজয় রায়চৌধুরী। তিনি সরাসরি প্রশ্ন করছেন, কারণ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক বা কর্মী এত বেশি আমাদের দেশে বা প্রাইভেট সেক্টরের, আমি স্কুল টিচারদের কোনোভাবে ছোট না করেই বলছি, মানে সব সুবিধা তো তাদের হয় না। তো সেই জায়গা থেকে অনেকে প্রশ্ন করছে না, মানে লকডাউন নিয়েও অ্যাট দ্য সেম টাইম অনেকে দেখো লকডাউন প্রয়োজন আছে কিনা জিজ্ঞেস করছে। লকডাউনের প্রথমত দেখো, লকডাউন ইজ আ পলিটিক্যাল রেসপন্স টু আ পাবলিক হেলথ প্রবলেম। লকডাউন কি করে? লকডাউন আমাদের যে ব্যাপারটার চূড়োটাকে, পিকটাকে খানিকটা থেবড়ে দেয়, জিনিসটা আরো অনেক দিন লাস্ট করে। লকডাউনে আজ অবধি কোনো প্যান্ডেমিককে আটকানো যায়নি, ভবিষ্যতেও যাবে না। আপনারাও তো লকডাউনের কথা বলছেন। আমরা দুবার এই প্যান্ডেমিক ফেস করেছি। উইদাউট আ ডাউট আই অ্যাম ওয়ান অফ দ্য পিপল যে জোর গলায় সবসময় বলি আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আরো অনেক সচেতন হতে হবে, এখনো হতে হবে। তবে এই দুবার প্যান্ডেমিকের মধ্যে দিয়ে গিয়ে আমরা মোটামুটি গভর্নমেন্ট, প্রাইভেট, সমস্ত হেলথ সেক্টর মিলিয়ে যেখানে আমরা এসে পৌঁছেছি, সেখানে আমার মনে হয় যে এইবার আমরা সোজা কথায় আসি, লোককে কোনো রকম মানে বিভ্রান্ত সোজা কথায় আসি। এবারে দেখুন, এবারের পরিস্থিতিটা আলাদা হবে। কেন আলাদা হবে? পশ্চিমবঙ্গের আগের হাইয়েস্ট রেকর্ডেড কেস ছিল অ্যারাউন্ড 20,000 সামথিং। এইবারে আশ্চর্য হবেন না যদি সেই কেস নাম্বার 50,000, 60,000 এটসেট্রা হয়। এবারের ব্যাপারটা হলো কি, যে বহু 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 লোক এই হাঁচি, কাশি, সর্দি, গলা খসখস করছে, এই নিয়ে ঘুরে বেড়াবে। আমাদের যেটুকু বলার সেটা হলো যে ওই সংখ্যাটা, যেমন আপনার টেস্ট ম্যাচে একরকম করে ট্র্যাক করেন, 2020-তে একরকম করে ট্র্যাক করেন। খেলাটা ব্যাট বল দিয়েই হচ্ছে, কিন্তু খেলাটা পাল্টে গেছে। এখন আর ওই কেস নাম্বারটার দিকে ভাবাচাকা খেয়ে খুব একটা লাভ নেই। এখন যেটা ডাক্তারদের এদের জানতে হবে সেটা হলো যে ভাই, কত লোক সত্যি অসুস্থ হচ্ছে, কত লোককে হসপিটালে যেতে হচ্ছে। হসপিটালাইজেশন বিকামস ইম্পর্টেন্ট। আর অন্য একটা ব্যাপার নিয়ে যেটা অনেকেই সবাইকে ভয় দেখায়, আরে বাবা আমাদের রোজ একেবারে 1 লক্ষ কেস করে মাসের পর মাস চলবে। মাসের পর মাস কোনোদিন এটা চলে না, পৃথিবীতে কোথাও চলেনি। মোটামুটি দেখা গেছে এই যে সাউথ আফ্রিকাতে আমরা কত খুশি হলাম, ভারতবর্ষ লাস্ট টেস্ট ম্যাচটা জিতলো সেঞ্চুরিয়ানে। টেস্ট ম্যাচটা কোথায় হয়েছিল? সেঞ্চুরিয়ানটা কোথায়? সেঞ্চুরিয়ান হচ্ছে সেই অঞ্চলে যেখানে আপনার অমিক্রন আউটব্রেক সারা পৃথিবীতে শুরু হয়েছিল, দ্য হাইয়েস্ট কেস ইনসিডেন্স। কবে হয়েছিল? এখন থেকে ঠিক 1.5 মাস আগে। তাহলে সেই 1.5 মাসের মধ্যে তাদের কেস কাউন্ট হ্যাজ কাম ডাউন। তারাও জেনারেল যা প্রিকশন নিয়েছিল, এবং তাদের সেই মাঠে আজকে বসে আপনি টিভিতে ভারত সাউথ আফ্রিকা টেস্ট ম্যাচ দেখেছি। মানে আপনারা প্রথম যেহেতু মানুষ অসচেতন, যাতে কিছুটা সচেতন করা, অর্থাৎ সবাইকে এটা বোঝা, আরে বাবা এ তো 6 মাস ধরে দিনে 1 লক্ষ কেস হবে, কোনোদিন হয় না। ইট নেভার হ্যাপেন্স। এর মধ্যে ইমিউনিটি আছে, আমার তোমার সাবধানতা আছে। এখন অবধি আমরা যদি সাউথ আফ্রিকা, ইউরোপ, ইংল্যান্ডের ট্রেন্ড দেখি, এটা ভয়ঙ্কর আমাদের জ্বালাবে। কতদিন জ্বালাবে? আমার ধারণা 4 থেকে 6 সপ্তাহ জ্বালাবে। পিকটা প্রচণ্ড উঠবে, কারণ তাড়াতাড়ি লাফিয়ে স্প্রেড করে। খুব খারাপভাবে কাউকে এটা অসুস্থ খুব অল্প সংখ্যক মানুষকে করতে পারে। হাসপাতালদের রেডি থাকতে হবে। তার মানে কি আমরা গভর্নমেন্ট হসপিটাল, প্রাইভেট হসপিটালকে বলবো যে অমিক্রন খুব মাইন্ড, আপনার সব হাসপাতালে বেড টেড রেখে লাভ নেই, অক্সিজেন রেখে লাভ নেই? না, হেলথ কেয়ারকে সবসময় ফিয়ার দ্য ওয়ার্স্ট অ্যান্ড গেট রেডি। আমাদের রেডি থাকতে হবে। যে কজন মানুষ, সংখ্যাটা বেশি হবে বলে অবধারিতভাবে কিছু মানুষ হসপিটালে আসবেনি, তাদের চিকিৎসা করতে আমরা রাজি আছি, আমরা প্রস্তুত। আর আপনি জানবেন যে সায়েন্টিফিক্যালি
দেখা গেছে যে ভাইরাসটা এতটাই তার চেহারা পাল্টেছে যে সে আমাদের শ্বাসনালী অবধি এসে খচখচানিটা করছে, হ্যাঁ। একেবারে লাংসের লঙ্কাকাণ্ড যাচ্ছে। যাকে বলে না, যে লাংসে ঢুকে লঙ্কাকাণ্ড করা, লাংসে ঢুকে লঙ্কাকাণ্ড করা, দাঁতটা তার ভোঁতা হয়ে গেছে। ইট ডাজন্ট হ্যাভ ইট। আচ্ছা, একটু টেকনিক্যাল প্রশ্ন একজন করেছেন, মৃণাল কান্তি পাল। আমি দুটো তিনটে প্রশ্ন একসাথে পড়েছি, আপনার বলতে সুবিধা হবে যেহেতু সময় কম। চৈতালি দাস তিনি বলছেন কি সাবধানতা অবলম্বন করবেন, ডাক্তারবাবু সেটা বলেই দিয়েছেন। আর মৃণাল কান্তি পাল বলছেন সার্জিক্যাল মাস্ক বা N95 মাস্ক যেটা নিয়ে দেখুন, আমি সার্জিক্যাল মাস্ক পরি। আমি খুব ঝামেলায় না পড়লে আমি N95 পরতে পারি না। আমি যখন কোভিড ওয়ার্ডে যাই কিছু পেশেন্ট দেখতে, তখন N95 পরি। সাধারণভাবে হাঁটা চলা ফেরা, কারণ আমাদের জবের থেকে সার্জিক্যাল ট্রেনিং শুরু হয়েছে, আমি এই মাস্কেই অভ্যস্ত। আমার নাকেরও কিছু সমস্যা আছে। তখন করোনা বিষয়টা কেউ জানতোই না। আমি অন্য মাস্ক পরতেই পারি না। আমি যখন যাব এই দুপুরের দিকে হয়তো কোভিড ওয়ার্ডে যাব, আমাকে N95 পরে কিছুক্ষণ রাউন্ড দেবো, তারপরে আবার আমি সারাদিন কিন্তু এই মাস্ক ইউজ করি। আপনার হসপিটালে কি কোভিড পেশেন্ট আগের থেকে কমেছে? হ্যাঁ, আগে তো আমরা 150 কোভিড পেশেন্ট দেখেছি, এখন কোভিড পেশেন্ট আছে 18 জন 19। কিন্তু কোনো রকম ঝুঁকি না নিয়ে আপনার কি যেহেতু বিষয়টার সঙ্গে আমরা ইউজ টু হয়ে গেছি, আমরা সবাই বুঝতে পেরেছি গত 2 বছরের অভিজ্ঞতা থেকে, তিক্ত অভিজ্ঞতা বলা হলো, এখন কি সরকারি ভাবে সবাই চেষ্টা করছে যে আবার আইসোলেশন সেন্টারগুলো? দেখো, কথা হলো কি যে আমরা হাসপাতাল ডাক্তার কখনো অমুক দেশে এতটা কম সিরিয়াস ডিজিজ হয়েছে বলে আমরা, শুনুন, ও ব্যাপার কোনো কিছু নেই, হলে আমরা লড়ে যাব, এই অ্যাটিটিউড কেউ নিতে পারে না। আমাদের আগাম প্রস্তুতি থাকতেই হবে। আমরা প্রত্যেকটা হসপিটাল, কেবল আমরা বলে না, গভর্নমেন্ট প্রাইভেট প্রত্যেকটা হাসপাতাল তারা ছক কেটে রেখেছে কিভাবে এত কেস হলে এখানে নেবে, এত কেস হলে এখানে নেবে। অক্সিজেন সাপ্লাই কোত্থেকে আসবে, জরুরি ওষুধপত্র। কালকেই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা প্রোটোকল বেরিয়েছে, ইটস আ ভেরি গুড প্রোটোকল। একটু যদি ব্যাখ্যা করেন। ওটা কোন পেশেন্টকে কিভাবে ট্রিটমেন্ট করবেন তাতে তারা ক্লিয়ারলি বলছেন, সহজ ভাষায় আমাদের বলছেন যে মাইল্ড কেস তাদের দেখে আমরা অ্যাসেস করে টেস্ট করে তাদের আমরা রিঅ্যাসিওর করে বাড়ি ছেড়ে দেবো। তারা টেলিমেডিসিনে থাকুক, যোগাযোগে থাকুক। ধরুন ইংল্যান্ডের কথা ভাবো, একটা মজাটা না, একটা বিচিত্র কথা বলি। এই যে অমিক্রন দেখে যে ওয়েভটা আসবে তার পিকুলিয়ারিটিটা কি? সবাই বলছে না লকডাউন, কথাটা লকডাউন নিয়ে না, কথাটা হবে এক সময় যদি প্রচুর লোক অসুস্থ হতে থাকে তাহলে সেই জায়গাগুলোতে এমনি কাজকর্ম করতে পারবে না। ঠিক। এই যে স্কুল কলেজের কথা, হঠাৎ করে এক সময় যদি 15 জন ছেলেমেয়ের একটু ঘুষঘুষে জ্বর হলো, 5-7 জন টিচারের একটু অল্প করে 99-100 জ্বর হলো, গলা খচখচ করছে, লট অফ অ্যাবসেন্টেজম। আমাদের হসপিটালে এখন যাদের হচ্ছে, আমরা RT-PCR র্যাপিড অ্যান্টিজেন করছি, ডিটেক্ট করছি, বাড়ি যেতে বলছি। আমরাও অ্যান্টিসিপেট করছি যে হসপিটালের। সুতরাং দ্য প্রবলেম উইথ ওমিক্রন যে গভর্নমেন্ট ঝাঁপ বন্ধ করে দিল সেটা নয়। প্রবলেম উইথ ওমিক্রন হচ্ছে, ধরুন তোমার নিউজ মিডিয়াতে তোমার অফিসে সব কাজকর্ম করতে তোমার 30 জন লোক লাগে, এবার তার মধ্যে যদি 7 জনেরই জ্বর হয়, ওভারল্যাপ করে, ওয়ান পিরিয়ড অফ টাইম তোমার অসুবিধা হবে, তোমার প্রায় 1/4 ওয়ার্কফোর্স বসে পড়বে। সো দিস ইজ দ্য প্রবলেম উইথ ওমিক্রন, বিকজ ইনফেক্টিভিটি হাই বলে যে কোনো জায়গার মধ্যে যদি 20% লোক গায়ে জ্বর নিয়ে 5 দিন 7 দিন বসে থাকে, সেখানে ফাংশনালি কাজকর্মগুলো আটকে যায়। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। 2-3 জনে একসাথেই জিজ্ঞাসা করেছেন ভ্যাকসিন নিয়ে কি কোনো উপকার হলো, এটা ডাক্তারবাবু আগেও বলে দিয়েছেন। না, শুনুন, বারবার এই কথাটা মনে করবেন না। এই যে আমরা বলছি যে ধরুন এই ভাইরাসটা যেই চেহারাটা নিয়ে এলো, এর যে খাটাখাটনি করে নিজেকে এত চেঞ্জ করলো, 52টা চেঞ্জ করলো, হ্যাঁ, এটা নতুন দুর্গা ঠাকুর তৈরি করার মতো। সেও তো খাটাখাটনি করে নিজেকে এত তার সাজগোজ পাল্টেছে, কিন্তু সেটা পাল্টেও যে সে আমাদের লাংসে ঢুকতে পারছে না সেইভাবে, ওয়ান অফ দ্য রিজনস ইজ দ্য ভ্যাকসিন। বুস্টারের কি কোনো প্রয়োজন আছে? বুস্টার কি করে? দেখো বুস্টারের উপর বলা হচ্ছে তো কোভিড বুস্টারের উপর আমার ভরসাটা খানিকটা লিমিটেড। কেন লিমিটেড?
আমাদের বাড়ির সামনে দুটো পাঁচিল আছে, একটা পাঁচিল হচ্ছে প্রিভেনশন অফ ইনফেকশন, যেটা এ টপকে যাচ্ছে, তারপরে হচ্ছে আমাদের খারাপ অসুখ করা সিরিয়াস ডিজিজ যেখানে আমরা আটকাতে পারছি। তো বুস্টার কি করে, এই প্রথম পাঁচিলটাকে 10% তুলে দেয়। আগে আমরা কি ভেবেছিলাম, এই সব ভ্যাকসিনগুলো তৈরি করা হয়েছিল বিটা বা ডেল্টার কথা তখন আরে আমরা 90% কেসে ইনফেকশন আটকে দেবো। এই চেহারাটা পাল্টে নিল, এখন 90টা কমে হয়ে গেছে 50। বললে তোমার রোজ হবে না, আমারও হবে না, তোমারও হবে না, তো আমাকে সেখানে এবং আমাদের আপনার ইন্টারভিউটা নিতে আসতেও একটা কোভিড হসপিটালে আসতে হচ্ছে। অ্যাবসলিউটলি। আপনাকে তো আমি রাস্তায় বলতে পারি না ডাক্তারবাবু রাস্তায় আসুন আপনার সাথে। প্রোগ্রামটা দুটো ভ্যাকসিনের উপর মুখাপেক্ষি হয়েছিল, কোভিশিল্ড যেটা প্রায় 90% ভ্যাকসিনেশন, আর কোভ্যাক্সিন যেটা 10% ভ্যাকসিনেশন। আর কোভ্যাক্সিনের বিরাট সংখ্যায় তৈরি হয় না, মেরে কেটে মাসে 5 কোটির কাছাকাছি তৈরি হয়। কোভ্যাক্সিন এখন দেখো যা তৈরি হয়, তা 3 তারিখ থেকে কোভ্যাক্সিন পুরো ইউজড হয়ে যাবে হচ্ছে sub-18 ভ্যাকসিনেশন। ওইটি হচ্ছে আমাদের ভ্যাকসিন অফ চয়েস ফর ইয়াং এজ, ওটাতে ইউজড হয়ে যাবে। তার মানে আমাদের যদি এই ফ্রন্টলাইন ওয়ার্কার এটসেট্রা এদের ভ্যাকসিনেট করতে হয় উইথ থার্ড ডোজ অফ কোভিশিল্ড, সেটা করা যেতে পারে, কিন্তু থার্ড ডোজ অফ কোভিশিল্ড খুব এফেক্টিভ না। এই আমরা একটা ভ্যাকসিনকে এখন অ্যাপ্রুভ করলাম কোভোভ্যাক্স বলে, যেটা নোভোভ্যাক্স বলে বাইরে চলে, প্রোটিন সাবইউনিট ভ্যাকসিন। দ্যাট ইজ দ্য মোস্ট এফেক্টিভ অ্যাজ আ বুস্টার। তো ওটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ করেছে। ওটা অ্যাজ সুন অ্যাজ ইট ইজ অ্যাভেলেবল, ওটা এসে গেলে যারা যারা কোভিশিল্ড পেয়েছে তাদের বুস্টিংয়ের জন্য থার্ড ডোজ অফ কোভোভ্যাক্সে অনেক বেশি কাজ। নীলয় সাহা, চৈতালি দাস, এরা এরা অনেকেই জানতে চেয়েছেন বাচ্চাদের ব্যাপারে মানে কতটা কি সচেতন। দেখুন, বাচ্চা মানে আপনি যদি বলেন যে তাদের বয়স 10-12 বছর এটসেট্রা বা লোয়ার দেন দ্যাট, প্লিজ বি অ্যাসিওর যে বাচ্চাদের কি জ্বর হয় না? মা নিশ্চয়ই হয়। কত কারণে বাচ্চাদের দাঁত উঠলে জ্বর হয়, পেট খারাপ হলে জ্বর হয়, কত কারণে সিজনাল জ্বর হয়। হ্যাঁ, এতে তো জ্বর হয়। তো বাচ্চাদের জ্বর হবার একটা প্রবণতা থাকবে, এবং বাচ্চাদের যে করোনা ভাইরাস ইনফেকশন হয় না আদৌ ঠিক না, হতেই পারে। আমরা এই যে যখন ডেল্টার পরে যখন আমরা মাপতে শুরু করেছিলাম যে কত লোক এক্সপোজার হয়েছে, আমরা দেখলাম তো আমাদের ছেলে মেয়েদের 2 বছর স্কুল থেকে বাইরে রেখেও তাদের 70% পজিটিভ। তার মানে তাদেরও এক্সপোজার হয়েছে। তো হরে ধরে বাচ্চাদের দেখবেন হয়তো জ্বর এটসেট্রা হতে পারে, they don't get seriously ill, very less. আর ভ্যাকসিনেশনটা এখনো অবধি ইমিউনোলজিস্টরা আমাদের যে গাইডলাইন দিচ্ছেন যে এই যে sub-18 যে ভ্যাকসিনেশন হচ্ছে, সেটা এখন গভর্নমেন্ট আমরা এখন 15 থেকে 18 বলছি, আলটিমেটলি হয়তো 12 থেকে 13 অবধি এটা নামবে। 12 বছরের তলায় ভ্যাকসিনেট করার কোনো প্রয়োজন নেই। কেন নেই? কারণ তাদের ইমিউনিটিটা সম্পূর্ণ আলাদা। আজকে একটা বাচ্চা 10-12 বছরের ছেলে মেয়ের যা ইমিউনিটি আর আমাদের যা ইমিউনিটি আকাশ পাতাল। সো উই মাস্ট নট ট্যাম্পার উইথ দ্যাট। ডায়েট নিয়ে অনেকে জানতে চায়, মানে খাওয়া দাওয়া কি করবে যদি কেউ এরকম পেশেন্ট হয়। খাওয়া দাওয়ার আমি জানি না, আমি সবাইকে ঠাট্টা করে বলি যে খাওয়া দাওয়াটা কিছু অনেকটাই শরীরের উপর নির্ভর করে আর বাকিটা পকেটের উপর নির্ভর করে। হ্যাঁ, তো খাওয়া দাওয়াটা দুটো ভেরিয়েবল আছে, একটা হচ্ছে স্বাস্থ্য আর একটা হচ্ছে পকেট। এই দুটোকে ব্যালেন্স করে খাওয়া দাওয়া করুন, যেভাবে রোজ খাওয়া দাওয়া করেন। আর বারবার প্রত্যেককে বলছি যে মাস্কিং করে ভিড় অ্যাভয়েড করে থাকুন। আমরা ডেফিনেটলি এই যে একটা ওয়েভ আসবেই কেন, কারণ আমাদের যেহেতু সেই পাকাপোক্ত ইমিউনিটি টু অমিক্রন এখনো নেই, খানিকটা আসবে। আর যারা আজকে ভাবতে বসেছে যে অমিক্রনের পরবর্তীকালে কি হবে, তারা কিন্তু দেখছে যে একবার অমিক্রন, আমি একটা কথা বলি যে বুস্টার নিয়ে জিজ্ঞেস করলেন না, একটা এফেক্টিভ বুস্টার নেওয়ার পরে আমাদের অ্যান্টিবডি লেভেল বেড়ে যায় অ্যাবাউট 10 গুণ, 12 গুণ, 15 গুণ। আর একটা অমিক্রন ইনফেকশন যাদের হচ্ছে তাদের অ্যান্টিবডি লেভেল বেড়ে যায় 25 গুণ, 30 গুণ। তো হয়তো যেদিন আমি তুমি একটু ঠান্ডা মাথায় বসতে পারবো, যেদিন আমরা দেখবো যে বাবা 2-3 মাস গেছে আর কোনো রকম উপদ্রব আসেনি,
তখন হয়তো দেখা যাবে যে বিকজ অফ দ্য হায়ার ট্রান্সমিসিবিলিটি অফ অমিক্রন, যে অনেকের মধ্যে এই ইমিউনিটিটা আরও ডেভেলপ করে গেছে, যেটা অনেকে শুনেছেন মুখে মুখে একটা কথা ঘোরে হার্ড ইমিউনিটি এটসেট্রা বলা হয়। তো অনেকে ভাবছে, এবং অকপটে স্বীকার করি তার মধ্যে আমিও একজন, যে আমরাও যেমন সমস্ত বিপদের মধ্যে একটা পজিটিভিটি খুঁজি, যে অনেকে ভাবছেন যে একটা নাটক দেখতে দেখতে মনে হয় না যে একটা গল্পটা ধরতে দেখতে যে হ্যাঁ এবার হয়তো এই গল্পটা শেষের দিকে, যে এই নাটকের যে স্ক্রিন প্লেটা এটা হয়তো এবার শেষের দিকে আসছে। দিস মে বি দ্য ওয়ে যেখানে এই ভাইরাসটা মোটামুটি এবার জ্বালাতনের এজেন্ডাটাকে কম করে সে একটু একটু বসবাস করবে আমাদের মধ্যে, কিন্তু এই লাঠি সোটা নিয়ে বারবার 3 মাস 4 মাস 6 মাস বাদে আমাদের দিকে তেড়ে আসবে। অনুশ্রী নাহা তিনি একটি প্রশ্ন করেছেন, অমিক্রন কতটা এফেক্টিভ, মানে ভয়ানক কতটা। আমি একটু বলবো অনুশ্রী দেবী, আমাদের এই অনুষ্ঠানটা শেষ হওয়ার পর যেহেতু এটা ফেসবুক লাইভ হচ্ছে, আপনি আবার এটাকে আপনি ঘুরিয়ে দেখতে পাবেন। ডাক্তার কুণাল সরকার তিনি কিন্তু শুরুটাই করেছিলেন, তার কি এফেক্ট আছে না আছে আপনি একটু প্লিজ ওটা শুনে নেবেন, আমার নতুন করে রিপিট করা যাবে না, একদম শুরুর দিকেই আছে অনুশ্রী দেবী, আপনি একটু শুনে নেবেন, আপনার কাছে অনুরোধ রইল। আরেকটি বিষয় আমি একদম শেষ করব, বুস্টার ডোজ কি মানে কি বলবো, মানে বাধ্যতামূলক হওয়া দরকার? দেখো, বুস্টার ডোজ বাধ্যতামূলক নয়, আমার পিছনেই সবাই পড়ে আছে যে বুস্টার ডোজ নেওয়ার জন্য। আমি এখনো নিচ্ছি না, আমি ফ্র্যাঙ্কলি বলছি আমি কেন নিচ্ছি না, কারণ আমি 2 মাস 1.5 মাস পর পর নিজের অ্যান্টিবডি চেক করি। দেখো, তোমার পরিবেশ পরিস্থিতি আমাদের পরিবেশ পরিস্থিতি আলাদা। আমি ডাক্তারদের যেটা বলি যে আমরা একটা অদ্ভুত চিড়িয়াখানায় বাস করি, সাধারণ মানুষ একটা অদ্ভুত চিড়িয়াখানায় বাস করেন। আমার কাছে এখন বুস্টারের ইউজ হচ্ছে মেইনলি যারা একটু বয়স্ক, 60-65 এজ, অন্যান্য কোমরবিডিটিস আছে। আর হেলথ কেয়ারকে আমি বলছি যে আমার ধারণা, আই মে বি মিস্টেকেন, যে একটু অ্যান্টিবডি চেক করে নেওয়া উচিত। যেমন আমার নিজস্ব অ্যান্টিবডি লেভেল খুব হাই। তো কেন হাই? কারণ আমি হয়তো বিভিন্ন সময় এই ঝামেলাটায় এক্সপোজড হচ্ছি। আমাদের পেশেন্টের যা বাড়ির লোক যাই হোক, কোভিড ওয়ার্ডে যেতে হয়, আমাদের হয়তো সাবক্লিনিক্যাল এক্সপোজার হচ্ছে। তো আমি যখন একটা চাক্ষুষ প্রমাণ পাবো যে আমার ইমিউনিটি লেভেল ওয়েন করছে, বুস্টারের অরিজিন কোত্থেকে হচ্ছে, কারণ আমি অ্যান্টিবডি দিয়ে দেখেছিলাম যে ইমিউনিটি পড়ছে, তাই তো আমি বুস্টার বলেছি। সুতরাং যার ইমিউনিটি পড়ছে না তার ওপর আমি চাপিয়ে দেবো কিনা, দ্যাট ইজ আ কোয়েশ্চেন। তো আমি নিজেকে করি, আমার সঙ্গে সঙ্গে যে ছেলেমেয়েরা কাজ করে তাদের আমি প্রত্যেককে বলেছি তোমরা 2 মাস অন্তর অন্তর টেস্ট করো। যে মুহূর্তে আমরা দেখব যে আমাদের ইমিউনিটি, আমি এটা নিয়ে পরে দেখবে স্টাডিজ হবে, যে তুমি 20টা ডাক্তার আর 20টা ডাক্তার মানে যারা হসপিটালে অহরহ যাচ্ছে এই টাইপের ডাক্তার আর 20টা সাধারণ লোকের তুমি অ্যান্টিবডি লেভেল ম্যাচ করো, প্রচুর ডিফারেন্স হবে। কারণ যারা জেনারেল সোসাইটিতে আছেন তারা আমাদের মতো এরকম অহরহ এক্সপোজড হচ্ছেন না, আমরা এক্সপোজড হচ্ছি। একটা প্রশ্ন এসছে আপনার সঙ্গে, আমি রিলেটেড কিনা জানি না, একটা প্রশ্ন এসছে। আপনারা যেহেতু বিষয়টির মধ্যে, মানে আমি 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 বিষ কথাটা কোট আন করে বলছি, মানে বিষ নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে আপনাদের ইমিউনিটি পাওয়ারটা অনেক বেড়ে গেছে। আবার একটা প্রশ্ন এসছে এখানে যে ডাক্তারবাবু সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি এজ এ স্পোর্টসম্যান অত ফিট, খুব নিয়মে থাকে, তার খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু। তার সঙ্গে সৌরভ তার 2টো ডোজ আছে। সৌরভ আমাদের বাঙালির মধ্যে কৃতিতম মানুষ। হ্যাঁ, অবভিয়াসলি আমি একটা উদাহরণ হিসেবে সৌরভের কথা আমি বলছি, ওয়ান অফ দ্য ফিটেস্ট পারসন, তার ফিজিক্যাল ফিটনেস আছে এটসেট্রা। কিন্তু ধরো আমাদের যে ইমিউনোলজিক্যাল এনভায়রনমেন্ট এবং তার যে ইমিউনোলজিক্যাল এনভায়রনমেন্ট সম্পূর্ণ আলাদা। আচ্ছা, সে সাধারণ মানুষের সঙ্গে নিয়ম হলেই ওদের ক্ষেত্রে বিপদ। হ্যাঁ, ওদের ক্ষেত্রে হতে পারে, ওদের ক্ষেত্রে হতে পারে। আমি তোমাকে বলছি যে আমি খুব কম ডাক্তারকে জানি যে যারা অ্যান্টিবডি চেক করেছে কিন্তু দেখেছে অ্যান্টিবডি লো, খুব কম। কিন্তু জেনারেল পপুলেশনে অনেকে দেখবে যে ডাবল ডোজ ভ্যাকসিনেটেড হয়েছে কিন্তু অ্যান্টিবডি এই একটু কোনো মতে খুঁড়িয়ে উঠেছে, অতটা ওঠেনি।
সেখানে আমরা মনে করি কি যে আমাদের একটা অন্য রকম ইমিউনিটি আছে, টি সেল, সেলুলার ইমিউনিটি আছে, সেটা আমার মনে হয় সবার ক্ষেত্রেই সেটা একটি। ডাক্তার মানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ওভারঅল যারা মানুষের সেবা করছেন, তারা পুলিশ কর্মীরা, সাংবাদিকরা কিছু ক্ষেত্রে, অন্তত যারা ফিল্ডে কাজ করে, এদের মানে সরকারিভাবে এরা, আমি বলছি সরকারিভাবে অ্যানাউন্সড কোভিড ওয়ারিয়র, কিন্তু এর বাইরে যে লোকটি নিত্য প্রয়োজনীয় জিনিস, যে ইমিটেশনের ব্যবসা করে তার কথা বলছি না, ইমিটেশন মানুষের 5 বার না করলেও চলবে, যে সোনার ব্যবসা তার কথা বলছি না, কিন্তু যে লোকটি সবজি বিক্রি করছে, প্রত্যেকদিন বাজারে মাছ নিয়ে যাচ্ছে, মাংস নিয়ে যাচ্ছে, তারা হয়তো আনুষ্ঠানিকভাবে কোভিড যোদ্ধা নয়, কিন্তু তাদেরও তো ইমিউনিটি পাওয়ার অনেক বেশি, খুব কম। নিশ্চয়ই তারা তো মানুষের সঙ্গে ইন্টারাকশন করছে, সুতরাং তারা প্লিজ দেখুন যে আমরা একটা জিনিস জানো তো আলোচনা করতে করতে ভুলে যাই, যে এই যে যারা আমাদের ডেইলি ওয়েজ আর্নার্স, যারা বাজারে কাজ করছেন, যারা একেবারে অসংগঠিত ক্ষেত্রে আছেন, এমন 8 কোটি মানুষ আমাদের দেশে আছে যারা ফার্স্ট ডোজ নিয়ে সেকেন্ড ডোজ নেয়নি। তো আমাদের তাদের কথাটা ভাবতে হবে, এবং একটা স্টাডি আছে যেখানে বলছে কেন নেয়নি, এমন নয় যে তারা কেউ উন্নাসিক, তাদের মধ্যে অধিকাংশ লোক নেয়নি কেন, তারা ভাবে একদিন আমার ভ্যাকসিন নিতে গেলে একদিনের রোজগারটা গেল। ঠিক, হ্যাঁ, 90% অফ দেমের এইটা অসুবিধে। সুতরাং স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমার অ্যাপিল হলো যে যারা এই সব অসুবিধেগুলোর জন্য ভ্যাকসিনেশন কমপ্লিট করতে পারছেন না, যে আমরা উৎসবটা একটু কম রেখে সেদিকের দিকে দেখি যে তাদের সাহায্য করি ভ্যাকসিনেশনটা কমপ্লিট করতে প্রথমত। আর বয়স্কদের মধ্যে দেখো অনেক বয়স্করা আছেন যারা শারীরিক কারণে বাড়ির থেকে বেরিয়ে সে আমাকে 2 কিলোমিটার 4 কিলোমিটার একটা হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিতে হবে, তারা করে উঠতে পারছে না। প্লিজ থিঙ্ক অ্যাবাউট দেম, তাদের কথা ভাবতে হবে। এবং তারা যদি একটা লিখিত দরখাস্ত করে, আমি কিছুদিন আগে আমাদের মেয়র সাহেবের সাথেও কথা হয়েছে, উনিও বলেছেন উনি দেখছেন এই ব্যাপারটাকে, যে ফর দোজ পিপল যারা বাড়ির থেকে বেরিয়ে শারীরিক কারণে ভ্যাকসিন নিতে পারছেন না, টু হেল্প দেম উইথ দেয়ার ভ্যাকসিনেশন। আর যারা এই নানান, যে তারা অনেকে হেজিটেট করছেন যে বাবা আমি একদিন একটা গেলাম উৎসব করে ভ্যাকসিন নিতে, আমার তো একদিনের কাজটা চলে গেল। আমাদের ভাবি আমরা যে কী করে আমরা তাদের হেল্প করতে পারি। একদম শেষ করবো ডাক্তারবাবু, শেষ করবো। সচেতন হতেই হবে। দেখো, মানুষ সচেতন, তুমি তো সবসময় জানি যে এই ঘরটাতে আগুন লাগতেই পারে, তা বলে কি আমি 1 বালতি জল নিয়ে বসে আছি? আমি তো 1 বালতি জল নিয়ে বসে নেই। সুতরাং সব সময় আমরা যে একটা লাঠি ছোটা নিয়ে মানুষকে তাড়া করব সেটা ঠিক নয়। আমারও ভীষণ খারাপ লাগছিল যে যখন আমাদের বলতে হয়েছে এই ক্রিসমাস, নিউ ইয়ার, কারণ সবাই বিরক্ত, সবাই মেন্টালি টিরিয়াস, মানুষ যেমন অনেকক্ষণ নিঃশ্বাস না নিলে অক্সিজেন খুঁজে, তেমন মানুষ একটা টেন্সড আপ অ্যাটমসফিয়ারে থাকতে থাকতে সেও তার পুরনো পৃথিবীটাকে খুঁজে বের করতে চায়, যে যেখানে আমি বন্ধু বান্ধবের সঙ্গে আছি, যেখানে আমি একটু ঘুরে এলাম, আরে এটাও তো আমাদের জীবনে বেঁচে থাকার একটা অঙ্গ। কিন্তু অসুবিধে হলো যে এই অদ্ভুত সময়টাতে এটা আমাদের আরো এক্সপোজ করে দিচ্ছে টু আ লট অফ প্রবলেম। এখানে একাধিক জন এক এক রকম প্রশ্ন করেছেন, সব আমাদের পক্ষে সময়ের কারণে বলা ডাক্তারবাবুর কাছে সম্ভব না, উনি ব্যস্ত আছেন। ডাক্তার একদম শেষ করবো, এখানে ওই খাবারের পাশাপাশি কি ভিটামিন ইত্যাদি হ্যান ত্যান অনেক কিছু প্রশ্ন করেছে, আমি সেই সব কিছুকে একটা ভিটামিনেরই ইম্পর্টেন্স আছে, প্লিজ বি অ্যাওয়্যার অফ ইট। ইমিউনিটির সঙ্গে একটা ভিটামিনেরই ওতপ্রোত সম্পর্ক আছে, সেটা হচ্ছে ভিটামিন ডি। যারা আপনারা মাঝে মধ্যে রক্ত পরীক্ষা করান, ভিটামিন ডি লেভেলগুলো দেখবেন। আর অনেকে এই ইনফ্লুয়েঞ্জা টাইপ অসুখ বিসুখ হলে তারা ভিটামিন সিটা খান, কারণ ভিটামিন সি হ্যাজ আ রোল টু প্লে ইন ইট। আর আমরা সাধারণত যারা আটপৌরে মধ্যবিত্ত খাওয়া দাওয়া করি, আমরা শাকসবজি খাই, এটা খাই, সেখান থেকে নর্মালি আপনি ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স সেখান থেকে পেয়ে যাবেন। এক ডাক্তারবাবু আপনাকে প্রশ্ন করেছেন, উনি বলছেন যে গৌরচন্দ্র দাস সম্ভবত, তিনি একটা প্রশ্ন করেছেন আপনার কাছে, যে আপনাকে বলছেন স্যার আমি একটা গ্রাম্য পরিবেশে ডাক্তারি করি, আমার এখন কিভাবে পেশেন্ট দেখা উচিত? বাবু, আপনি নিশ্চয়ই ইউ আর ফুলফিলিং আ গ্রেট রোল।
আজকে যারা আমাদের মফস্বলে গ্রামে ডাক্তারি করছেন, হ্যাঁ, তাদের নামের আগে এবং নামের পিছনে কটা ডিগ্রি শোভাযাত্রা আছে ইমমেটেরিয়াল। আপনারা আমাদের চিকিৎসা ব্যবস্থার মেরুদণ্ড, সুতরাং প্রথমত আই স্যালিউট ইউ। এবং সেকেন্ড কথাটা উনি ডায়াবেটিস পেশেন্ট, সেটাও উনি হ্যাঁ, উল্লেখ একটু করলেন। সাবধানে থাকবেন, ডাবল মাস্কিং করুন। আর যেখানে দেখবেন, আমি বলছি না যে আমাদের পেশেন্টের ছুঁয়ে এক্সামিনেশন করাটা অ্যাবসলিউটলি অপ্রয়োজনীয়, একটু ইনভেস্টিগেশন করবেন আর একটু কেয়ারফুল হবেন। কখন হবেন? যখন আমরা পেশেন্টকে ক্লিনিক্যালি এক্সামিন করি, যে ধরুন যাকে আপনাকে চেস্টে স্টেথোস্কোপটা বসাতে হচ্ছে, কাছে গিয়ে পালস রেটটা শুনতে হচ্ছে, কোনো কারণে বুক ঘড়ঘড় করছে, আপনি গিয়ে তার চেস্টের পেছনে স্টেথোটা বসাবেন। ওই সব পজিশনে আপনি দেখবেন যাকে দেখছেন তাকে ডাবল মাস্কটা করিয়ে নেন। একেবারে আমরা শেষ করবো। অনেক 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 ধন্যবাদ এই মূল্যবান বক্তব্যগুলো ডাক্তারবাবুদের। ডাক্তার কুণাল সরকারের সামনে কথা বলছেন তিনি, ওমিক্রনটা কি ইত্যাদি, তার কি এফেক্ট হতে পারে, কীরকম কেয়ার নেওয়া উচিত, এমনকি অনেক ডাক্তারবাবু ওনাকে প্রশ্ন করেছে তারা কীভাবে পেশেন্ট দেখবেন, বেবিদের কীরকমভাবে কেয়ার নেওয়া উচিত, কী খাওয়া উচিত, সব কিছুই কিন্তু তিনি ব্যাখ্যা করলেন। সঙ্গে কতটা সচেতন হতে হবে বা কী হতে হবে সেগুলো তিনি বললেন। একদম যেখান থেকে শুরু করেছেন ডাক্তারবাবু সেখান থেকেই শেষ করবো। ওমিক্রন যদি কারণ হয়, পজিটিভ আসে, তাহলে যদি হালকা একটা বিভ্রান্তি দূর করুন। প্রথমত কেউ জানতে পারবেন না যদি যে ওমিক্রন হ্যাঁ, এটা একটু যদি বলেন, কেউ জানতে আমিও বিভ্রান্ত হই, প্রশ্নটা হয়তো কেউ জানতে পারবেন না ওমিক্রন পজিটিভ হয়েছে। আমরা কি দেখবো? আমরা দেখবো আমার একটু জ্বর হয়েছিল, কি গলা খচখচ করছিল, আরটিপিসিআর করলাম, পজিটিভ হয়েছে। তাহলে আপনি খালি জানবো আরটিপিসিআর পজিটিভ। আর কারণ যাই হোক, আমি এখন সেই কাটাছেঁড়ার মধ্যে যাচ্ছি না। ওই জেনেটিক টেস্টিং করার ক্ষমতা আমাদের ভীষণ কম এবং আমরা করে উঠতে পারবো না। আমরা কি দেখি বা জনস্বাস্থ্যের লোকেরা দেখবেন যে তারা যে মধ্যে স্যাম্পলিং করবেন, তারা বুঝতে পারবেন যে একটা সময় এসছে যেখানে আমাদের ডেল্টা বাবাজির ঘাড়ের ওপর দিয়ে ওমিক্রন চলে গেছে, তার মানে যারই পজিটিভ সে ওমিক্রন। এই বিশ্বাসে, ওই যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তো আমাদের বিশ্বাসের উপর যেতে হবে। ইউ আর নট গোয়িং টু গেট এনি রিপোর্টস যেটা আপনাকে বলবে যে আপনার ওমিক্রন ইনফেকশন হয়েছে। সেই আমাদের ট্রায়েড অ্যান্ড টেস্টেড আরটিপিসিআর পজিটিভ হবে। খুব সম্ভবত যখন আমরা বুঝবো যে আমাদের ওমিক্রন টেক ওভার করেছে, এখন আমরা কি করি? এখন আমরা একটা লিস্ট অফ প্রচুর টেস্টিং দিই, যেটা ডেল্টা মনে করলে করতে হয়। আমার মনে হয় 1 মাস বাদে দেখবেন যে গভর্নমেন্ট বা ডাক্তাররা হয়তো বলবেন প্রোটোকলে যে অত লম্বা চওড়া টেস্টের দরকার হবে না। টেম্পারেচারটা দেখবেন, স্যাচুরেশনটা মাপবেন। আর এই স্যাচুরেশন কত হলেন? আমরা মোটামুটি দেখুন 99-100 জ্বর দিনে একবার দুবার আসছে, ঠিক আছে। 102-3 জ্বর যদি হয়, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। হাই ফিভার ইজ নট আ সাইন অফ ওমিক্রন। আচ্ছা। সেকেন্ড হচ্ছে সেটা ইনফ্লুয়েঞ্জা বা অন্য কোনো কারণে স্মেল অ্যান্ড টেস্ট চলে যাবে না। সবাই স্মেল অ্যান্ড টেস্ট থাকবে। অনেকে শুনে মনে করেন যে আমার গন্ধ যায়নি, আমার টেস্ট আছে, তার মানে আমার হয়নি, আমার কোভিড নয়। তো সেটা কিন্তু যাবে না। 80% কেসে অমিক্রনে টেস্ট অ্যান্ড স্মেল যাচ্ছে না। কমনেস্ট সিমটম কি? যে একটা লো গ্রেড ফিভার আর গলা খচখচ করছে। এই দুটো হচ্ছে, যেটা আপনাদের বহুবার হয়েছে, সেই রকমেরই একটা ইনফ্লুয়েঞ্জা ফিভার টাইপের হবে। আইসোলেশন কতদিন? আমরা এখনো 7 দিন বলছি, পৃথিবীর অনেক দেশ সেটাকে 5 দিনে নামিয়ে এনেছে। আর আপনি নিশ্চয়ই আইসোলেট কেন করবেন? একটু জল খাবেন, লটস অফ ফ্লুইড ইনটেক, প্যারাসিটামল দিনে 2-3 বার, আননেসেসারি অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না। আর আমরা ইমার্জিং অ্যাডভাইজারির জন্য ওয়েট করব। এই যে ডক্সিসাইক্লিন এটসেট্রা দেওয়া হচ্ছিল, আমার মনে হয় সেটা হয়তো কন্টিনিউ করবে, এক্ষুনি সমস্ত চেঞ্জ করবে না। তো জাস্ট ওরাল ওষুধ খেয়ে নিজের টেম্পারেচারটা দেখে মাঝে মধ্যে একটু স্যাচুরেশনটা দেখতে পারেন, কিন্তু লাংস ইনভলভমেন্ট ইজ ভেরি লিটল। নিজের কাশি খুব একটা হয় না, প্লিজ রিমেম্বার। এই যে অমিক্রনে কাশি হয় না, কারণ লাংসটাকে ছোঁয় না। সুতরাং গলা খুসখুস করে, এই যে সমানে কেসেই যাচ্ছি, ওই টাইপ অফ কাফ কিন্তু হয় না। সো বি অন দ্য লুক আউট।
আর কয়েকটা টেস্ট করালে আমরা পরে করতে পারি, কিন্তু ওমিক্রন হয়েছে বলে কোনো টেস্ট নেই এবং কোনো টেস্ট কেউ পাবে না। ধূমপায়ীদের জন্য কি এটা খুব ক্ষতিকর? না, ধূমপায়ীরা যে কোনো অসুবিধে ঝামেলায় হ্যাঁ, যে পড়বে। কোনো। সুতরাং সবাইকে বলি, হাত জোর করে বলি যে প্রকৃতি, ঈশ্বর আমাদের বিনি পয়সায় যেখানে এত আপদ বিপদ হাওয়ায় ছড়িয়ে দিয়েছে, আর বাজারে গিয়ে আপদ বিপদ কিনে ঢোকাবার কোনো দরকার নেই। ওই পয়সাগুলো বাঁচান অ্যাট দিস পয়েন্ট। একদম, ওই পয়সাগুলো বাঁচান, দরকার হলে ভালো মন্দ কিনে খান। ডাক্তারবাবু যেটা বললেন, কি তার মানে এই যে আমরা একটু একটু সবাই একটু আতঙ্কে ভুগছি, এটা কি আমাদের আফটার শক ভূমিকম্প? না, দেখো, সহজ সরল কথায় ওমিক্রন নাম নিয়ে আতঙ্কে ভুগছে হ্যাঁ, তোমার। অনেকের জ্বর হবে, অনেকের জ্বর হবে। আমরা তো ইনফ্লুয়েঞ্জা দেখে অভ্যস্ত, কিন্তু একটা পরিবারে যদি 6টা লোক থাকে, 6টা লোকের মধ্যে 3জন 4জনের একসঙ্গে জ্বর হয়ে গেছে, অনেকেই তাকে নিব। এইবার হয়তো আমরা সেটা দেখবো। আর লট অফ পিপল শর্ট স্প্যান অফ টাইমের মধ্যে হয়তো জ্বর হবে। সাবধানে নিজেদের ঠিক রেখে বেশি ওষুধপত্র খেয়ে 5 দিন ঠিক থাকবেন, কারণ আমরা জিনিসটাকে বাড়াতে চাই। এই খুসখুসানি কাশি বা এ হলে, এটা আমার একটু নিজের জানতে ইচ্ছা করছে, স্নান ফান কি করবে? হ্যাঁ, স্নান করতে পারে আর গরম জলে গার্গল করবে। গার্গল করতে হবে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কুণাল সরকারের সঙ্গে। লাস্ট 3 বছরে ডাক্তারবাবুদের যেভাবে ইন্টারভিউ হচ্ছে বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন ডাক্তারবাবুদের, তার মধ্যে কুণাল সরকার তো প্রথম সারিতে থাকবেনই। মনে হয় ভারতবর্ষের বা পৃথিবীর ইতিহাসে ডাক্তারবাবুদের এত রাজনৈতিক ব্যক্তি বা সেলিব্রিটি, ডাক্তারবাবুরা সেলিব্রিটি নিজেদের পেশা থেকে, মানে আমি বলছি যারা বিনোদনের সেলিব্রিটি, তাদের এত ইন্টারভিউ বা সাক্ষাৎকার মনে হয় হয়নি। লোকে গেরোয় না পড়লে করে না। একদমই একদমই। সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন। একটা মাস সাবধানে কাটতে দিন। উইদিন 1 to 1.5 months আমার মনে হয় আমরা এই বিপদ কাটিয়ে উঠব। একেবারে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ডাক্তার কুণাল সরকারকে, এবং আমাদের দর্শকদেরও নতুন বছরের শুভেচ্ছা। আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন, সুস্থ থাকুন, এবং কিছুদিনের মধ্যেই হয়তো আমরা এটাকে আবার কাটিয়ে উঠতে পারবো, কারণ এর থেকেও বড় যুদ্ধ আমরা জয় করেছি, অনেক জয় করেছি। এবং আমাদের যুদ্ধের যারা সেনাপতি ডাক্তার কুণাল সরকারের মতো আরও অনেক চিকিৎসক যারা রয়েছেন, আপনাদেরকেও অনেক সুস্থতা কামনা করি, কারণ আপনারা সুস্থ থাকলে আমরা ভালো থাকবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই মুহূর্তের বাংলা সবচেয়ে জনপ্রিয় নিউজ প্রোগ্রাম বিশ্ববাংলা সংবাদ। নমস্কার।